আমার সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। এই বৈশ্বিক যে সমস্যা করোনাজনিত, এক্ষেত্রে তোমরা হয়তো বসে নেই। তোমরা নিশ্চয়ই তোমাদের নিজস্ব অবস্থান থেকে তোমরা তোমাদের দৈনন্দিন কাজকর্মের সাথে সাথে পড়াশোনার বিষয়টাও তোমরা ঠিকঠাক মতো আশা করে চালিয়ে যাচ্ছ, এবং সেই সাথে তোমাদের সাথে আমরাও যতটুকু পারি অনলাইন ভিত্তিক লেকচার পরিবেশনের প্রেক্ষিতে তোমাদের সাথে আমরা নিয়মিত শেয়ার করে যাচ্ছি বিভিন্ন বিষয়। এরই ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে আমি একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। আমি প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম, দর্শন বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, দর্শন বিষয়ে অধ্যয়নরত তৃতীয় বর্ষের সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের আলোচ্য বিষয় প্রতীকী যুক্তিবিদ্যার বচন ও বচনাকার নামক অধ্যায়টি। প্রসঙ্গ তাই প্রতীকী যুক্তিবিদ্যার বচন ও বচনাকার। আজকের আলোচ্য বিষয়গুলোকে আমি কয়েকটি উপধারায় বিভক্ত করে তোমাদের এখানে উপস্থাপন করার চেষ্টা করছি। শুরুতেই বচনের সংজ্ঞা উদাহরণ, ক্ষয়তে আসছে বচনাকারের সংজ্ঞা উদাহরণ, উভয়ের পার্থক্য, তারপর বাক্য বচনের পার্থক্য, সর্বশেষ বচনাকারের সত্য সারণের মান নির্বাচন সম্পর্কে প্রাসঙ্গিক কিছু কথা। আমি এই বিষয়টি তোমাদের সিলেবাসের আঙ্গিকে এভাবেই পরিবেশন করার চেষ্টা করছি। যদিও আমার ইচ্ছা ছিল তোমাদের প্রতীকী যুক্তিবিদ্যার শুরুতেই শুধু প্রতীকী যুক্তিবিদ্যা নয়, যুক্তিবিদ্যার যে কোনো বিষয়াদি উপস্থাপনের ক্ষেত্রে একটি মৌলিক প্রসঙ্গ হল সত্যতা ও বৈধতা। যেহেতু বিষয়টি তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যাদের যুক্তিবিদ্যা ছিল তারা সেখানে সত্যতা বৈধতার সাথে কিছু না কিছু পরিচয় আসছো, এমনকি তোমাদের দ্বিতীয় বর্ষেও সত্যতা ও বৈধতার বিষয়টি সাথে তোমাদের পরিচয় হয়েছে। এবং কিছুদিন আগে আমি দ্বিতীয় বর্ষের দ্বিতীয় বর্ষে একটি অনলাইন ভিত্তিক ক্লাস নিয়েছি। সেখানেও সত্যতা বৈধতা সম্পর্কিত ইয়াদের প্রয়োগ প্রক্রিয়া সম্পর্কে মোটামুটি বিস্তারিত আলোচনা করেছি। আশা করি চলতি মাসের 3 তারিখে পরিবেশিত অনলাইন ভিত্তিক সেই ক্লাসটি তোমরা একটু লক্ষ্য করলে হয়তো বা বিষয়টা আরও তোমাদের পরিষ্কার হবে। তো সেই বিধায় আমি আজকে যে বিষয়টা তোমাদের সামনে এনেছি প্রতীকী যুক্তিবিদ্যার বচন ও বচনাকার। শুরুতে আমরা বচনকে এটা দেখছি এবং উদাহরণের মাধ্যমে জিনিসটা তোমাদেরকে তুলে ধরছি। বচন হলো এমন একটি সরল বাক্য যে বাক্যের একটি উদ্দেশ্যপদ, একটি বিধেয়পদ ও মাঝে থাকে সংযোজক, যে বাক্যের অর্থ তাৎপর্য সত্য কিংবা মিথ্যা হতে পারে, এই ধরনের বাক্যকে বচন বলা হয়। যেমন মানুষ হয় মরণশীল, কোনো কাক নয় সাদা, এই দুইটি বচন। উদাহরণ হিসেবে বিষয়টি তোমাদেরকে দেখালাম। এখন আমরা ক্ষয়েতে আসছি বচনাকারের সংজ্ঞা উদাহরণ সম্পর্কিত বিষয়টি নিয়ে আলোচনা করতে। বচনাকার কি? সাধারণভাবে বলা যায় বচনের আকার কি বচনাকার বলা হয়। বচনাকার কি? কোনো বচনকে বচনগ্রাহক প্রতীক ও সাংকেতিক যোজক দ্বারা প্রকাশ করলে যে প্রতীক পরস্পর গঠিত হয় তাকে বচনাকার বলে। যেমন, যদি তুমি আসো তাহলে আমি যাব। এখানে দুটি
যৌগিক বাক্য, দুটি বাক্য আছে, যদি তবে দিয়ে যুক্ত হয়েছে দুইটি বাক্য। এখানে এই প্রাকৃতিক বাক্যটিকে বচন আকারে আঙ্গিকে প্রকাশ করলে দেখানো যায় এইভাবে, পি ইমপ্লাইজ কিউ, পি হর্ষ কিউ। সোজা কথা, বচনের আকারকে বচন আকার বলা হয়। বচন এবং বচন আকারের কী পার্থক্য সেই বিষয়টা আমি একটু দেখানোর চেষ্টা করছি। তো আগে বচনের সাথে বচন আকারের কিছু পার্থক্যের আগে বাক্য বচন সম্পর্কে একটু ধারণা তোমাদেরকে দেওয়া প্রয়োজন আমি মনে করছি। বাক্য কি? বাক্য হলো একটি ব্যাকরণের বিষয়, অন্যান্য শাস্ত্রের বিষয়। বাক্য যে কোনো কালের হতে পারে এবং বিভিন্ন প্রকারের বাক্য হতে পারে। যেমন প্রশ্নবোধক বাক্য আছে, আশ্চর্যসূচক বাক্য আছে, সেগুলো বাক্য কিন্তু বচন নয়। বচন হলো যে বাক্য, সরল বাক্য, সাধারণত নিত্য বর্তমানকালের বাক্য হয়ে থাকে। বচনের তিনটি অংশ থাকে, একটি উদ্দেশ্যপদ, একটি বিধেয়পদ ও মাঝে থাকে সংযোজক। এবং বাক্যের সাধারণত দুইটি অংশ থাকে, উদ্দেশ্য বিধেয়। সব বাক্যে তিন অংশ থাকে না। বাক্য প্রশ্নবোধক হয়, আশ্চর্যবোধক হয়। বচনের ক্ষেত্রে প্রশ্নবোধক বাক্য বচন কিংবা আশ্চর্যবোধক বচন সাধারণত হয় না। বাক্য ইংরেজিতে আমরা বলি সেন্টেন্স, বচনের ইংরেজি আমরা বলি প্রপোজিশন অথবা স্টেটমেন্ট। বাক্য যে কোনো শাস্ত্রীয় বিষয়। বচন কথাটি মূলত যুক্তিবাক্যে বেশি প্রাধান্য পেয়ে থাকে। বচনকে যখন প্রতীক পরস্পরের সাহায্যে কোনো একটি আকার দেওয়া হয় তাকে বচন আকার বলা হয়। কাজে বচনের সাথে বচন আকারের একটি মৌলিক পার্থক্য আছে। বচনের একটি নির্দিষ্ট অর্থ আছে, তাৎপর্য আছে, কিন্তু বচন আকার অসংখ্য বচনের প্রতিনিধিত্ব করে বিশেষ কোনো বচনকে বিশেষভাবে সেটা চিহ্নিত করে না। তবে ওই বিশেষ বচনের পরিবর্তে বচন আকার ব্যবহার করা যেতে পারে। উভয়ের পার্থক্য তথা বচন ও বচন আকারের পার্থক্য। বচন দুই প্রকার, যথা সরল বচন ও যৌগিক বচন। কিন্তু বচন আকার বলতে কেবল যৌগিক বচনের আকারকে বোঝায়। যেমন P.Q অথবা P.Q, এখানে দুইটি বচন আকার আছে। এই দুইটি এখানে বচন আকারের উদাহরণ। বচনের ক্ষেত্রে ভাষার ব্যবহার হয়, কিন্তু বচন আকারের ক্ষেত্রে ভাষার পরিবর্তে বচন গ্রাহক প্রতীক ও সাংকেতিক যোজক ব্যবহৃত হয়ে থাকে। 3 নম্বর, বচন যেমন সরল বচনে যৌক্তিক যোজক ছাড়াও বচন গঠিত হতে পারে, কিন্তু যৌক্তিক যোজক ছাড়া বচন আকার গঠিত হতে পারে না। বচনের ক্ষেত্রে ভাষার দুর্বোধ্যতা, দ্ব্যর্থকতা, জটিলতা থাকতে পারে এবং অনেক ক্ষেত্রে থাকেও বটে। কিন্তু বচন আকারের ক্ষেত্রে ভাষার দুর্বোধ্যতা, দ্ব্যর্থকতা, জটিলতা থাকে না বা থাকার সুযোগ নেই। বচন সত্য কিংবা মিথ্যা হয়, যেমন দুধ এবং পানি হয় তরল পদার্থ, কিন্তু বচন আকার শত সত্য, শত মিথ্যা, অনির্দিষ্ট মান হয়ে থাকে। যেমন P.Q, P.Q অথবা P.Q ইত্যাদি বচন আকার
যা অনির্দিষ্ট মান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। বচনের সাথে বচনাকারের কতগুলো মৌলিক পার্থক্য আছে, শুধু তাই নয়, বচনের একটি সুনির্দিষ্ট অর্থ, যে অর্থ ও তাৎপর্য বাক্যের সাথে বা যে কোনো বাক্যের সাথে এর সম্পর্ক বিদ্যমান। কিন্তু বচনাকারের যেই অর্থ তাৎপর্য, সেটা যুক্তিবিদ্যা আমাদের বিশেষ করে প্রতীকী যুক্তিশাস্ত্রে বিশেষভাবে একটি প্রায়োগিক কাজে ব্যবহৃত হয়ে থাকে। বচনকে আমরা সাধারণত নিত্য বর্তমানকালে সরল বাক্য হিসাবে আমরা দেখে থাকি, কিন্তু বচনাকার যে কোনো কালেরই প্রতিনিধিত্ব করতে পারে এবং কোনো বিশেষ কোনো বাক্যের প্রতিনিধি নয়, বরঞ্চ বাক্য সমষ্টি বা সার্বিক বাক্য একই জাতীয় সার্বিক বাক্যের প্রতিনিধি হিসাবে গাণিতিক মান নির্বেশন প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা রাখে বচনাকার। সুতরাং আমার সুপ্রিয় শিক্ষার্থী, এখানে একটি বিষয় তোমাদেরকে আমি বলে রাখছি, বচনাকারের সত্য সারণীর মান নির্বেশন সম্পর্কে প্রাসঙ্গিক কিছু কথা। বিষয়টির সাথে সম্ভব হলে আমাদের বচনাকারের সাথে ন্যায়াকারের একটু সম্পর্ক এবং পার্থক্য থাকে। তো আমি একই সাথে পরিধির কথা বিবেচনা করে দুইটি বিষয় একসাথে টানি নিই। অন্য আরেকটি দিক হলো ছাত্ররা দুইটি হতে একসাথে গুলিয়ে ফেলবে, সেই জন্য তবে থাকলে ভালো হতো। তবু আমি একটু আলোকপাত করে রাখছি। বচনাকার সত্য সারণীর গঠনের ক্ষেত্রে আমরা কয়েকটি কথা তোমাদেরকে দৃষ্টি কাটছি। সত্য সারণী কি, এর গঠন, এর লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা ইতিপূর্বে তোমাদের সাথে শ্রেণীকক্ষে আমি এবং আমার সম্মানিত শিক্ষকবৃন্দ একাধিকবার আলোচনা করেছেন। সেই বিধায় আমি সত্য সারণীর গঠন এবং সত্য সারণীকে এর লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে এখানে সার্বিক আলোচনায় না গিয়েও বচনাকারের ভিত্তিতে সত্য সারণীতে কী এর অবদান বা সত্য সারণীর মান নির্বেশনে তথা সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের মান বের করার ক্ষেত্রে এর চিত্রটি কীরকম হয়, সেই বিষয়টা আমি তোমাদের একটু দৃষ্টি কাটছি। সত্য সারণী হলো সত্য মিথ্যার ছক। কোনো যৌক্তিক বিষয়, বিশেষ করে বাচনিক সত্য সারণী আমরা গঠন করতে গিয়ে বচনাকারের যে সত্য সারণীগুলো আমরা পেয়ে থাকি এবং এর মান নির্বেশন করে চূড়ান্ত স্তম্ভের মান বের করি, সেইখানে আমরা তিন ধরনের রেজাল্ট পেয়ে থাকি। একটি হলো সত্য সত্য, দুই নাম্বার সত্য মিথ্যা, তৃতীয়ত অনির্দিষ্ট মানের। প্রশ্ন হলো, আমরা এই তিন ধরনের রেজাল্ট বা চূড়ান্ত স্তম্ভের সত্য সারণীর মান বচন আকারের ভিত্তিতে কেন পাচ্ছি? আমরা জানি যে বচন সত্য মিথ্যা হয়, বচন আকারের সত্য সারণীর যে মান সেটাও সত্য মিথ্যা হয়, সত্য কিংবা মিথ্যা হয়। কিন্তু কখনো কখনো কোনো বচন সত্য এবং মিথ্যা এবং আংশিক সত্য আংশিক মিথ্যা এমনও হতে পারে, অথবা যৌগিক বচনের মান নির্বিশেষণ করতে গিয়ে সেইখানে কিছু সত্য কিছু মিথ্যা আমরা পেয়ে যাই। তারই ভিত্তিতে সত্য সারণী অর্থাৎ বচন আকারের যে সত্য সারণী, সেই সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের মান আমরা সত্য মিথ্যা কিংবা অনির্দিষ্ট মান এই তিন আঙ্গিকে পেয়ে থাকি। তো এটার কারণও আছে। যদি আমি উদাহরণ হিসেবে বলি যে সোনার পাহাড় হয় একটি মূল্যবান বস্তু, এখানে সোনার পাহাড় একটি অ্যাবসার্ড বিষয়, বৈধ কিন্তু অবাস্তব, সেই জন্য সোনার পাহাড় কথাটি মিথ্যা। কিন্তু মূল্যবান বস্তু এটা আবার
সত্য। তো একই বচনে এমন হতে পারে যৌগিক বচন ছাড়াও একই বচনে কখনো সত্য, কখনো কোনোটা মিথ্যা, কিংবা একই বচনে আংশিক সত্য আংশিক মিথ্যা, অথবা যৌগিক বচনের একটি অংশ সত্য অন্য অংশ মিথ্যা, এটি হওয়া স্বাভাবিক। সেই জন্যে যৌগিক বচনের সত্য মান নির্ধারণকল্পে সত্য সারণীর সাহায্যে আমরা 3 ধরনের ফলাফল পেয়ে থাকি: সত্য সত্য, সত্য মিথ্যা, অনির্দিষ্ট মান আকারে সত্য সারণীর মানগুলি আমরা পেয়ে থাকি। তা আজকে তোমাদের এই বিষয়টা আমি এই জন্য উত্থাপন করেছি যে বচন ও বচন আকারে সত্য সারণীটাকে ন্যায় ও ন্যায় আকারে সত্য সারণী তোমরা অনেক সময় যাতে গুলিয়ে না ফেলো, সেই জন্য আমি শুরুতেই বচন আকার সম্পর্কে কতগুলো পরিচয়, প্রাথমিক পরিচয় কিংবা বচন আকারের একটি দিক নির্দেশনামূলক এখানে পরিচয় আমি তোমাদের সামনে তুলে ধরলাম। যদিও বিষয়টার পরবর্তীতে আমি আশা করি তোমাদের সাথে আমি ন্যায় ও ন্যায় আকারে সত্য সারণী এবং সেটাও তুলনামূলক আলোচনা করার আশা রাখি। তো বচন এবং বচন আকারে সত্য সারণী সম্পর্কিত তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, অনুসন্ধিৎসা থাকে এবং এই ব্যাপারে তোমাদের কোনো বিষয় কোনো অনুসন্ধিৎসা থেকে থাকে, পূর্বে প্রদত্ত আমার ইমেল কিংবা ওয়েবের দেওয়া যে ঠিকানা আছে এর সাথে তোমরা নিশ্চয়ই যোগাযোগ করবে এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেখানে পাঠাবে। পরীক্ষাতে যে বিষয়টা শিক্ষার্থীদেরকে আমরা যেভাবে আশা করি তাদের অনেকের ক্ষেত্রে সেটা কেন জানি আমরা সেরূপ পাই না, বিধি এই বিষয়টাকে আমি তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। বচন মানে বাক্য, তবে যে কোনো বাক্যই বচন নয়। বচন বাক্যের পার্থক্যটা আমি আগেও বলে আসছি, তারপরে একটু আলোকপাত করছি। বাক্য ইংরেজিতে সেন্টেন্স বলা হয়, বচন ইংরেজি হলো প্রপোজিশন। বাক্য যে কোনো কালের হতে পারে, যে কোনো আঙ্গিকের হতে পারে এবং সেটা প্রশ্নবোধক বাক্য হতে পারে, আশ্চর্যবোধক বাক্য হতে পারে। বাক্যের বিভিন্ন ধরন আছে। ব্যাকরণের দৃষ্টিকোণ থেকে অনেক ধরনের বাক্য, কিন্তু যুক্তি বাক্য বা বচন অত প্রকার নয়। এবং বচন যৌগিক বচন এবং সরল বচন সাধারণত এই দুইভাবেই যুক্তি বাক্যে বা যুক্তিবিদ্যায় বচন সমূহকে দেখানো হয়। আর বচনের আকারটা, বচনকে যখন প্রতীকের সাহায্যে একটি নির্দিষ্ট আকার দেওয়া হয়, বিষয়টা আমি তোমাদেরকে আবার একটু পুনরায় পরিষ্কার করার জন্য আরেকটু আমি পুনরালোচনা করছি। বচন আকার হলো বচনের আকার। বচন একটি সুনির্দিষ্ট অর্থযুক্ত বাক্য, আর বচন আকার ওই সুনির্দিষ্ট অর্থযুক্ত বাক্যেরই একটি বিশেষ আকার, যা এই একই জাতীয় অসংখ্য বাক্যের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন, যদি ভালো পড়াশোনা করো তাহলে ভালো ফলাফল করবে, একটি প্রাকৃতিক বচন এবং একটি যৌগিক বচন। এই বচনটিকে আমরা যখন বচন আকারে রূপান্তরিত করব প্রতীকের সাহায্যে এবং যৌক্তিক যোজকের সাহায্যে, তার আকার হবে, যদি হয় পি তাহলে হবে কিউ, অথবা পি ইমপ্লাইজ কিউ। প্রতীকী যুক্তিবিদ্যায়, সত্য সারণীর ক্ষেত্রে অথবা প্রমাণ পদ্ধতির ক্ষেত্রে আমরা মূলত পি ইমপ্লাইজ কিউ এই আকারটিকে আমরা ব্যবহার করে থাকি। সেখানে বচন কিংবা বচনের যে ভাষাগত উদাহরণ সেগুলো আঙ্গিকে প্রতীকের যে কাজগুলো আছে সেগুলো সম্পাদন করা সম্ভব নয়। কাজে আমার সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণ আলোচনা থেকে বচন ও বচন আকারের পার্থক্য বুঝেছ এবং বাক্য বচনের পার্থক্যটা আমি তুলে ধরেছি। বচন আকারের সত্য সারণীর মান নির্বেশন সম্পর্কে যে বিষয়গুলো তোমাদের দৃষ্টি করার চেষ্টা করছি, আশা করি তোমরা বিষয়টাকে নিশ্চয়ই দেখেছ। এবং বচন আকারে যে 3 ধরনের রেজাল্ট পাচ্ছি আমরা সত্য সারণীর ক্ষেত্রে, সত্য সত্য, সত্য মিথ্যা, অনির্দিষ্ট মান,
এটা মূলত বচনের যে স্বাভাবিক ধর্ম সত্য ও মিথ্যা এরই প্রেক্ষিতে। সত্য ও মিথ্যা একই বচনের আকারের ক্ষেত্রে উভয়টা বিদ্যমান থাকলে সেই বচন আকারের চূড়ান্ত স্তম্ভে সত্য সারণীর ক্ষেত্রে মান যেটা হবে সেটা হবে অনির্দিষ্ট মানের সত্য সারণীর ফলাফল। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমার এই আলোচনা গ্রহণ করেছ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাকে জানাবে। পরবর্তীতে তোমাদের সাথে আবারও সাক্ষাৎ হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের মঙ্গল কামনায় আমি আজকে এখানে আমার আলোচনা শেষ করছি। পরবর্তীতে তোমাদের সাথে আবারও দেখা হবে। এর আগ পর্যন্ত আমরা সর্বাত্মকভাবে সবাই ভালো থাকি এই প্রত্যাশায় তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।